হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বি ইতিহাস অনার্সে সেকেন্ড সেমিস্টারে পড়ছো বা তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে পাশে বা জেনারেলে পড়ছো, তোমাদের যে ডিএসসিসি 2 বা এমডিসি 2 বা এমএন2 পেপারটি রয়েছে, প্রাচীন বিশ্ব সভ্যতার বিবর্তন, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রাচীন মিশরীয় রাষ্ট্র ব্যবস্থায় ফেরাওদের অবদান কি, এই প্রশ্নটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আলোচনা শেষে উত্তরটি তোমাদের সামনে আমি তুলে ধরব। তোমাদের এই পেপারটির একাধিক প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তোমরা ভিডিওগুলি অবশ্যই দেখে নিও। তোমাদের সাজেশন ওয়াইজ যেসব প্রশ্নের এখনো পর্যন্ত আমি ভিডিওগুলো দিতে পারিনি, তা আগামী এক মাসের মধ্যে আমি সমস্ত প্রশ্নের উত্তর আমার চ্যানেলে কিন্তু আপলোড করে দেবো। তো তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসের মূল আলোচনার বিষয় কি একবার বোর্ডে দেখে নিই। সিইউ বিএ হিস্ট্রি অনার্স বা জেনারেল সেকেন্ড সেম ডিএসসিসি 2 বা এমডিসি 2 বা এমএন2, এখানে একটি 20 নম্বরের প্রশ্ন, পুরাতন রাজ্যে মিশরীয় রাষ্ট্র ব্যবস্থায় ফারাওদের ভূমিকা। তো দেখো, মিশরের দেশটির নাম আমরা জানি এবং মিশরে যারা রাজা ছিলেন তাদেরকে আমরা বলি ফারাও। এখন প্রাচীনকালের মিশরীয় রাজ্যে যে ওল্ড কিংডম, অর্থাৎ যে প্রাচীন যে রাজবংশ, সেই রাজবংশের সময়ে মিশরীয় রাষ্ট্রটা ঐক্যবদ্ধ হয়েছিল এই ফেরাওদের হাত ধরে। ফেরাওরা প্রচুর ক্ষমতার প্রতিপত্তি বা অধিকারী ছিলেন এবং তৃতীয় রাজবংশের সূচনার আগে এই ফেরাওরা নিজেদেরকে দেবতার পর্যায়ে উন্নীত করেছিলেন এবং তাদেরকে ধর্মগুরু হিসেবেও মানা হতো। তাদের বড় বড় মূর্তি নির্মাণ করে সেই সব মূর্তিতে কিন্তু সাধারণ মানুষ পূজা অর্চনা করতেন। অর্থাৎ ফেরাওরা দেবতার পর্যায়ে উন্নীত হয়েছিলেন এবং দেবতার সমগোত্রীয় হয়ে উঠেছিলেন এই ফেরাওরা। তারা ছিলেন শৌর্য বীর্যের প্রতীক, তারা ছিলেন ক্ষমতার প্রতীক। তারা প্রত্যেকেই একটা বিশেষ সিম্বল বা প্রতীক ব্যবহার করতেন এবং তারা মাথায় দুটি মুকুট ব্যবহার করতেন। হ্যাঁ, দুটি মুকুট ব্যবহার করতেন এবং এক্ষেত্রে তারা ঈগল দেবতার প্রতীককে তারা কিন্তু রাজকোষে বা রাষ্ট্রীয় প্রতীক হিসাবে তারা বেছে নিতেন। এখন এই ফেরাওরা তারা রাষ্ট্রকে কিভাবে সুন্দর করে সংগঠিত করেছিলেন সেটা নিয়েই আমাদের আলোচনা। আমাদের আলোচনার বিষয় এই যে মিশরীয় রাষ্ট্র ব্যবস্থার যে প্রশাসন ব্যবস্থা, যে শাসন ব্যবস্থা, সেটাকে তারা কিভাবে পরিচালনা করেছিলেন বা কিভাবে তারা একটি কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন। দেখো, কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা গড়ে তুলতে গেলে প্রথমে যেটা আগে প্রয়োজন, অর্থনীতি। আগে দেশের অর্থনীতিকে চাঙ্গা করা দরকার। সেই জন্য ফেরাওদের একটা প্রধান দায়িত্ব ছিল দেশের যে সেচ ব্যবস্থা, অর্থাৎ কৃষিকে সম্প্রসারণ ঘটানোর তারা চেষ্টা করতেন এবং সেক্ষেত্রে জলসেচ ব্যবস্থার তত্ত্বাবধানে কিন্তু তারা যথেষ্ট নজর দিতেন এবং এই উদ্দেশ্যে তারা একাধিক কর্মচারী নিয়োগ করেছিলেন এবং এই কৃষি থেকে তারা একটা ভালো টাকা বা ভালো পরিমাণ অর্থ তারা কর হিসাবে আদায় করেছিলেন বা আদায় করতেন। বা তারা যেসব কর্মচারী নিয়োগ করতেন এই ফেরাওরা, সেই কর্মচারীরা ফেরাওদের হয়ে নানা ধরনের উপঢৌকন, অর্থাৎ বিভিন্ন ধরনের উপহার সামগ্রী তারা কিন্তু সংগ্রহ করতেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে। এইভাবে এই উপঢৌকনগুলি বা এই রাজস্বগুলি তারা এক জায়গায় রাজকোষে এনে জমা করতেন। এই জন্য একটা কেন্দ্রীয়ভাবে রাজকোষ তৈরি করা হয়েছিল। রাজকোষ মানে যে জায়গায় দেশের সমস্ত অর্থবৃদ্ধ বা খাদ্যশস্য মজুদ রাখা হবে। এখন এই খাদ্যশস্য মজুদ রাখা বা দেশের অর্থকে এক জায়গায় মজুদ রাখার জন্য যে অর্থাগার তৈরি করা হয়, সেটি কিন্তু আবার দুটি ছিল। একটি ছিল শ্বেত হাউস বা হোয়াইট হাউস যাকে বলা যায়, আর ছিল রেড হাউস অর্থাৎ লোহিত শস্যাগার, আরেকটি ছিল শ্বেত শস্যাগার। এই দুই শস্যাগারে বা এই দুই যে কোষাগার, সেই কোষাগারে কিন্তু রাজার সমস্ত অর্থ এখানে জমা রাখা হতো। আর কৃষকদের কাছ থেকে তারা বিভিন্ন ধরনের কর আদায় করতেন। এই কর আবার খাদ্যশস্যের মাধ্যমে দেওয়া যেত, রুটির মাধ্যমে দেওয়া যেত বা পশুর চামড়া দিয়েও কিন্তু দেওয়া যেত, আবার নগদ অর্থের মাধ্যমেও দেওয়া যেত। কৃষকেরা তাদের জমিতে চাষবাস করে সেই উৎপাদিত ফসলের একটা অংশ তারা কর হিসাবে সরকারকে প্রদান করতেন। এছাড়া কৃষকদেরকে বাধ্যতামূলক শ্রম দিতে হতো
এছাড়া বাধ্যতামূলক শ্রমদানের কোন ক্ষেত্রে দিতে হতো, যেমন দেখা যায় মিশরের ফেরাওরা বড় বড় পিরামিড তৈরি করতেন, তারা পিরামিড তৈরি করতে প্রচুর পরিমাণে শ্রমিকের প্রয়োজন, এই শ্রমিক হিসাবে কাজ করতেন কিন্তু এই কৃষকেরা। এছাড়া রাস্তা নির্মাণ করা, বাঁধ নির্মাণ করা, সেচ প্রকল্পে কাজ করা ইত্যাদি ক্ষেত্রে এই সব কৃষকদেরকে বেগার শ্রম রাষ্ট্রের তরফে দিতে হতো। এছাড়া যেসব কারিগরেরা থাকতেন সেই কারিগরেরা উচ্চ শ্রেণীর বা ধনী মানুষদের যেসব কারখানা ছিল সেই সব কারখানায় তারা কাজ করতেন, তাদের বাড়িতে কাজ করতেন। এইভাবে মিশরে একটা সুন্দর একটা কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা, একটা সুন্দর প্রশাসন ব্যবস্থা কিন্তু গড়ে উঠেছিল। এছাড়া কৃষির পাশাপাশি মিশরে পশু পালনকেও কিন্তু যথেষ্ট গুরুত্ব দেওয়া হতো, বিশেষ করে গবাদি পশু। এজন্য গবাদি পশুর পরিমাণ কতটা রয়েছে রাষ্ট্রের তরফে তার জন্য প্রতি বছর এই গবাদি পশুর সংখ্যা গণনা করা হতো, জমির উৎপাদিকা শক্তিকে পরিমাপ করা হতো, জমির পরিমাণ কতটা রয়েছে সেজন্য জমিকে জরিপ করা হতো। অর্থাৎ একটা সুন্দর সুশৃঙ্খল একটা অর্থনৈতিক ব্যবস্থা গড়ে উঠেছিল, যার উপর ভিত্তি করে ফারাওরা একটা সুন্দর কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন, এবং যে শাসন ব্যবস্থা একটা সুন্দর একটা ঐক্যবদ্ধ মিশরের জন্ম দিয়েছিল। মিশরের গ্রামীণ স্তরে বিভিন্ন সভা ছিল, গ্রাম সভা। এই গ্রাম সভাগুলি কিন্তু গ্রামকে শাসন করত। এইভাবে মিশরের প্রত্যেকটি গ্রামের এই গ্রাম সভাকে কেন্দ্র করে বা এই গ্রাম সভার মারফত ফেরাওরা প্রত্যন্ত অঞ্চলের শাসন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতেন বা পরিচালনা করতেন। তা এখানে একটা জিনিস আছে, কিছু কিছু নাম আছে যে নামের মানে মিশরীয় ভাষায় কিছু কিছু নামের উল্লেখ এখানে আমরা পাচ্ছি। যেমন এখানে বলা হচ্ছে মেরতু, মেরতু মানে হচ্ছে উৎপাদিত দ্রব্য। যেমন হচ্ছে মেজেদ, মেজেদ মানে করকে বলা হচ্ছে মেজেদ, কৃষককে বলা হচ্ছে কাত। এরকম বিভিন্ন টার্ম বা বিভিন্ন শব্দ আছে। এছাড়া মিশরের যে হায়ারোগ্লিফিক লিপি রয়েছে সেই লিপি কিন্তু মিশরের যারা কর্মচারী ছিল, রাষ্ট্রীয় কর্মচারী, তাদেরকে সেই লিপি জানা বাধ্যতামূলক। অর্থাৎ পুরোহিত, লেখক এবং রাজ কর্মচারীদেরকে এই হায়ারোগ্লিফিক লিপি পড়তে লিখতে জানতে হতো। এর বাইরে সাধারণ মানুষ কিন্তু এই লিপি সম্পর্কে কোনো কিছু জানতেন না। তবে মিশরীয় রাষ্ট্র ব্যবস্থায় ফেরাওদের পাশাপাশি কিন্তু যারা পুরোহিত, মন্দিরের যারা পুরোহিত, তাদেরকেও যথেষ্ট সম্মান দেওয়া হতো। এবং এখানে দেখো গ্রাম সভার কথা আমি বলছিলাম, সেই গ্রাম সভার নাম হচ্ছে শেহ বা জারত। এই শেহ বা জারত একে বলা হচ্ছে গ্রাম সভা। এই গ্রাম সভার মাধ্যমে রাজা গ্রামগুলিকে শাসন করতেন। এই গ্রাম সভায় যারা সদস্য হতেন তাদেরকে বলা হতো সারু। এই সারু বলতে বোঝায় যারা স্থানীয় জ্ঞানী গুণী মানুষ, যারা স্থানীয় লেখক, তাদেরকে বলা হয় এই সারু। তা যাই হোক, এইভাবে একটা সুন্দর সুশৃঙ্খল শাসন ব্যবস্থা ফেরাওরা গড়ে তুলেছিলেন এবং যার মধ্যে দিয়ে তারা মিশরকে ঐক্যবদ্ধ করেছিলেন। এইভাবে প্রাচীন কালে মিশরীয় রাষ্ট্র ব্যবস্থা ফেরাওদেরকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ হয় এবং এই সমস্ত শাসন ব্যবস্থার মূল কেন্দ্রবিন্দু ছিল কিন্তু ফারাও। ফেরাওরা ছিল ক্ষমতার শীর্ষে অবস্থিত, তাদেরকে কেন্দ্র করে সমস্ত শাসন ব্যবস্থা পরিচালিত হতো। তাদের নামে শাসন ব্যবস্থা পরিচালনা করতেন তাদের কর্মচারীরা এবং তারা মানুষের কাছে, জনগণের কাছে দেবতার আসনে উন্নীত হয়েছিলেন। অর্থাৎ তারা ছিলেন সমস্ত শক্তির, সমস্ত ক্ষমতার আধার। তো এই ছিল মূল বিষয়। এখন এই প্রশ্নের যে এর উত্তর, প্রপার উত্তর 20 নম্বরের, সেই উত্তরটি নিয়ে আমি এবার অন স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করব। বিএ হিস্ট্রি অনার্স জেনারেল সেকেন্ড সেমিস্টার DSCC2 MDC2 বা MN2, এখানে একটি 20 নম্বর বা 10 নম্বরের প্রশ্ন, বেসিক্যালি 20 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্ন সাজেশন অনুযায়ী পুরাতন রাজ্যে মিশরীয় রাষ্ট্র ব্যবস্থায় ফারাওদের ভূমিকা আলোচনা করো। এর উত্তরটি তোমরা এইভাবে লিখবে। বিংশ শতকের প্রথমার্ধে মেসোপটেমিয়ার সভ্যতা আবিষ্কারের আগে পর্যন্ত মিশরের প্রাচীন সভ্যতাকেই পৃথিবীর প্রাচীনতম সভ্যতা মনে করা হতো। তার কারণ মিশর সম্ভবত সব থেকে দীর্ঘজীবী প্রাচীন সভ্যতা। প্রাচীন গ্রিক ও রোমানরা যখন মিশর দখল করেছিল তখন তারা মিশরীয় সংস্কৃতির অনেক কিছু গ্রহণ করেছিল। ইহুদি, খ্রিস্টান ও ইসলামীয় ধর্মগ্রন্থে বারবার মিশর ও তার শাসক ফেরাওদের কথা আছে।
মানুষের কল্পনার জগতেও মিশরের পিরামিড বিশাল জায়গা দখল করে আছে। ফলত প্রাচীনতম থেকে আধুনিক যুগ পর্যন্ত মিশর সভ্যতার ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্যারা করে আনুমানিক 3100 খ্রিস্টপূর্বাব্দ প্রাচীন মিশরের রাজতন্ত্রের সূচনাকাল হিসেবে পরিগণিত হয়। রাজনৈতিক ইতিহাস রচনার ক্ষেত্রে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান মানেথোর রচনা। আলেকজান্ডারের অভিযানের পরে মিশরে গ্রিক শাসন সূচিত হয়। মানেথো এই সময়ের একজন গ্রিক পুরোহিত। মনে রাখা দরকার যে মানেথো যে ইতিহাস লিখেছিলেন এবং যে সময়ের লিখেছিলেন তার মধ্যে 2800 বছরের ব্যবধান ছিল। তবে মানেথো তার মিশরের ইতিহাস হিস্ট্রি অফ ইজিপ্ট রচনার জন্য প্রাচীন নথিপত্রের সাহায্য নিয়েছিলেন। প্রত্নতাত্ত্বিক প্রমাণাদি এবং মানেথোর ইতিহাস একে অপরের পরিপূরক হিসেবে কাজ করায় মিশরের ইতিহাসে কালানুক্রম নির্ণয় করা অপেক্ষাকৃত সহজ। প্যারা করে দেখো, ঐক্যবদ্ধ মিশরের জন্ম থেকে আলেকজান্ডারের অভিযানের মধ্যের সময়কালে মানেথো 31টি রাজবংশের তালিকা দিয়েছেন। এই তালিকার মধ্যে আবার মানেথো যুগ বিভাজন করেছেন। 3100 থেকে 2686 খ্রিস্টপূর্বাব্দ ছিল প্রাথমিক রাজবংশের রাজত্বকাল, দ্য আর্লি ডাইনেস্টিক পিরিয়ড। সেখানে প্রথম 2টি রাজবংশ শাসন করেছিল। এরপরে আসে তৃতীয় থেকে ষষ্ঠ রাজবংশের শাসনকাল 2686 থেকে 2181 খ্রিস্টপূর্বাব্দ, যা প্রাচীন রাজ্য দ্য ওল্ড কিংডম নামে খ্যাত। এরপর সপ্তম থেকে দশম রাজবংশের শাসনকালে অর্থাৎ 2189 থেকে 2133 খ্রিস্টপূর্বাব্দ খুব গুরুত্বপূর্ণ কোনো ঘটনা না ঘটায় মানেথো তাকে প্রথম মধ্যবর্তী যুগ ফার্স্ট ইন্টারমিডিয়েট পিরিয়ড বলে অভিহিত করেছেন। মধ্য রাজ্য দ্য মিডল কিংডম একাদশ বা দ্বাদশ বংশের শাসনকাল 2133 থেকে 1786 খ্রিস্টপূর্বাব্দ নিয়ে গড়ে উঠেছিল। এরপর আসে দ্বিতীয় মধ্যবর্তী যুগ সেকেন্ড ইন্টারমিডিয়েট পিরিয়ড, যা ছিল ত্রয়োদশ শতক থেকে সপ্তদশ রাজবংশের রাজত্বকাল 1786 থেকে 1576 খ্রিস্টপূর্বাব্দ। মানেথোর শেষ যুগ ছিল নবরাজ্য দ্য নিউ কিংডম, অষ্টাদশ থেকে বিংশ রাজবংশের রাজত্বকাল 1567 থেকে 1080 খ্রিস্টপূর্বাব্দ। যদিও মানেথো পরপর রাজবংশগুলির বর্ণনা দিয়েছেন, তবুও মনে হয় মধ্যবর্তী যুগগুলিতে একই সময়ে মিশরের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন বংশ আধিপত্য বিস্তার করেছিল। প্যারা করে মানেথোর বর্ণনা অনুসারে মেনেস নামে একজন শাসক মিশরকে ঐক্যবদ্ধ করেন। মেনেস কোনো ঐতিহাসিক ব্যক্তি ছিলেন কিনা সে বিষয়ে সন্দেহের অবকাশ আছে। অন্যদিকে প্রত্নতাত্ত্বিক তথ্য প্রমাণ অনুসারে নারমের একজন শক্তিশালী শাসক মিশরকে ঐক্যবদ্ধ করেছিলেন। সম্ভবত এই নারমেরই ছিলেন কল্পকাহিনীর মেনেস। দুর্ভাগ্যবশত প্রথম রাজবংশের প্রায় কোনো তথ্যই পাওয়া যায় না। মিশরের ঐক্যবদ্ধ হওয়ার প্রমাণ হিসেবে বলা যায় সমস্ত শাসককেই উচ্চ ও নিম্ন মিশরের শাসক বলে অভিহিত করা হতো। ঐক্যের প্রতীক হিসাবে শাসকগণ জোড়া রাজমুকুট পরিধান করতেন। সাদা মুকুট উচ্চ মিশর ও লাল মুকুট নিম্ন মিশরের প্রতীক ছিল। রাজা বা শাসক ফেরাও নামে পরিচিত ছিলেন। ফারাও আসলে একটি হিব্রু শব্দ, যা প্রাচীন মিশরীয় শব্দ পেরও বিশাল প্রাসাদ থেকে উদ্ভূত। পরের প্যারা দেখো, মিশরের প্রাচীন রাজ্য বা ওল্ড কিংডম এর সময়কাল থেকে মিশরীয় সভ্যতার প্রকৃত জয়যাত্রা শুরু হয়েছিল। এই যুগে মিশরের শাসক শ্রেণী ফারাও এর নেতৃত্বে নিজেদের ক্ষমতা বৃদ্ধি করে। এর ফলে দেশের সম্পদের উপর আধিপত্য বিস্তার করা সহজ হয়েছিল। তৃতীয় রাজবংশের রাজত্বকাল শুরু হবার আগেই ফারাও দেবতার আসনে অধিষ্ঠিত হয়েছিলেন। তাকে দেবতা হিসেবে পুজো করত। প্রাচীন রাজ্যে প্রচুর আচার অনুষ্ঠানের মাধ্যমে ফারাওয়ের আরাধনা শুরু হয়। ফারাও অর্চনা মিশরীয় ধর্মবিশ্বাসে একটা গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছিল। কারো কারো মতে তিনি মহাবিশ্বের শৃঙ্খলা রক্ষার প্রতীক ছিলেন। গ্রাহাম ক্লার্কের মতে, গ্রাহাম ক্লার্কটা তোমরা আন্ডারলাইন করবে, মতে নীলনদ মিশরীয় সভ্যতাকে ঐক্যবদ্ধ করেছিলেন, কিন্তু সেই ঐক্যের কারক বা কারণ ছিল ফারাও।
ফারাওকে ধর্মগুরু মনে করা হতো এবং তিনি সমগ্র মিশর দেশের প্রতিনিধি ছিলেন। তার অবিসংবাদিত নেতৃত্ব স্থিতি এবং বিশ্বাসের প্রতিভূ হিসেবে স্বীকৃত ছিল। সমস্ত প্রাচীন সভ্যতার মতোই মিশরেও কৃষিজ উদ্বৃত্ত এবং শ্রমজীবী শ্রেণীর উপর নিয়ন্ত্রণ এবং তাদের সম্পদের সুনিয়ন্ত্রিত ব্যবহার শাসকের ক্ষমতার প্রধান উৎস ছিল। যেহেতু কৃষিজ উৎপাদনে সেচ ব্যবস্থার গুরুত্ব ছিল অপরিসীম, ফারাওয়ের প্রাথমিক গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল সেচ কার্য সুনিয়ন্ত্রিত করা। প্রশাসনিক দায়িত্ব পালনের ক্ষেত্রে ফারাও বিশাল কেন্দ্রীয় আমলাতন্ত্রের সাহায্য নিয়ে চিরন্তন আইন ব্যবস্থাকে বলবৎ করতেন। দৈব অধিকার ও বিশ্বজনীন ক্ষমতার প্রতিভূ হিসাবে ফারাও কিছু প্রতীক ব্যবহার করতেন, যেমন রাজকোষাগারের প্রবেশপথে হোরাস বা ঈগল দেবতার ছবি থাকত ফেরাওয়ের দৈব উত্তরাধিকার বোঝাতে, এবং ঐক্যবদ্ধ মিশরের শাসক হিসেবে তিনি জোড়া মুকুট পরিধান করতেন। প্যারা করে দেখো, প্রাচীন রাজ্যে মিশর রাষ্ট্র একটি কেন্দ্রীভূত আমলাতন্ত্র হিসেবে কাজ করত। আমলারা নিয়মিতভাবে উপঢৌকন ট্রিবিউট আদায় করতেন রাষ্ট্রের জন্য। তাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল সেচ কার্য পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করা। কৃষির থেকেই বিপুল পরিমাণ উপঢৌকন বা রাজস্ব আদায় হতো। গম, বার্লি ও তিসি ছিল প্রধান শস্য। এছাড়া কৃষিজ অর্থনীতির অন্যতম অঙ্গ ছিল গবাদি পশু প্রতিপালন। কৃষিজ অর্থাৎ মিশরীয় নথি অনুযায়ী মেরুত তার উৎপাদিত দ্রব্য কর হিসেবে দিত। মেজেদ নামে পরিচিত এই কর শস্য, রুটি, তিসি বা পশুর চামড়া দিয়ে দেওয়া যেত। এছাড়া মেরুত বা কৃষক কাঠ বা বাধ্যতামূলক শ্রম দিত। কৃষকদের পিরামিড নির্মাণ, সেচ খাল খনন বা বাঁধ নির্মাণে ব্যবহার করা হতো। শিল্পী এবং কারিগরেরা সাধারণ মন্দির বা রাজপ্রাসাদের বা ধনী ব্যক্তিদের ব্যক্তিগত কারখানায় কাজ করত। যদিও বণিক শ্রেণীর অস্তিত্ব ছিল, ধাতু, কাঠ বা বিলাসদ্রব্যের মতো বাণিজ্য রাষ্ট্র নিয়ন্ত্রণ করত। পরের প্যারা দেখো, প্রতি 2 বছর অন্তর রাষ্ট্র গবাদি পশু গণনা করত এবং কিছু ক্ষেত্রে জমি জরিপ করত। গণনা পদ্ধতি অবশ্য আধুনিক পদ্ধতির থেকে পৃথক ছিল। প্রত্যেক প্রদেশ বা নোম এর সম্পদের মোটামুটি হিসেবের উপর নির্ভর করে এই গণনা করা হতো। যে রাজকর্মচারী এই গণনার দায়িত্বে থাকতেন তিনি রাষ্ট্রের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলেন। শস্যে আদায় করা কর জমা রাখার জন্য দেশের বিভিন্ন অঞ্চলে রাষ্ট্রীয় শস্যাগার নির্মাণ করা হয়েছিল। রাজতান্ত্রিক যুগের শুরুতে উচ্চ ও নিম্ন মিশরের 2টি আলাদা কোষাগার ছিল। উচ্চ মিশরের কোষাগার শ্বেত গৃহ বা হোয়াইট হাউস এবং নিম্ন মিশরের কোষাগার লোহিত গৃহ বা রেড হাউস নামে খ্যাত ছিল। প্রাচীন রাজ্যে এই দুটিকে ঐক্যবদ্ধ করে দ্বৈত শ্বেত গৃহ ডাবল হোয়াইট হাউস নামক কেন্দ্রীয় কোষাগার নির্মাণ করা হয়। শস্যাগারগুলি কেন্দ্রীয় কোষাগারের অধীনে ছিল। এছাড়াও কোষাগার আয় ব্যয়, উপঢৌকন, রাজকীয় সম্পদ এবং কৃষি ও পশু চর্মের হিসাব রাখত। প্যারা করে কেন্দ্রীয় শাসনের জটিলতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ফারাওরা প্রধানমন্ত্রী নিয়োগ করতে শুরু করেন। প্রধানমন্ত্রী বা ট্যাটি সাধারণত রাজ পরিবারের সদস্য হতেন এবং প্রশাসনের প্রাত্যহিক কর্ম পরিদর্শন করতেন। এই রকমভাবে নোম এর সেচ কার্যের পরিদর্শক আদোজমের প্রাদেশিক শাসনের ক্ষেত্রে ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। আদোজমের প্রকৃতপক্ষে প্রাদেশিক শাসনের প্রধান ছিলেন। নোম এর দ্বিবার্ষিক গণনার কাজ করাতেন এবং বিচার কার্য পরিচালনা করতেন। নিচু পর্যায়ের আমলারা ছিলেন লেখক, যারা হায়ারোগ্লিফিক পড়তে ও লিখতে পারতেন এবং বিভিন্ন সরকারি কাজকর্মের বর্ণনা লিপিবদ্ধ করতেন। লেখক, কর্মচারী, পুরোহিত এবং অভিজাত শ্রেণীর বাইরের সাধারণ মানুষ লিপির ব্যবহার জানত না। এরপর দেখো শেষ প্যারা, যদিও মিশরে প্রাচীন রাজ্যে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা অত্যন্ত সুগঠিত ছিল, প্রাক আধুনিক যুগে প্রতিটি ক্ষেত্রে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বজায় রাখা সম্ভব ছিল না। ফলে ফারাওরা প্রাচীন যুগের গ্রামীণ শাসন যন্ত্রকে প্রাত্যহিক প্রশাসনিক কাজে ব্যবহার করেছিলেন। প্রাচীন রাজ্যে শেহ বা জারত জাতীয় গ্রাম সভার উল্লেখ পাওয়া যায়। এই সভার সদস্য হতেন সারু বা স্থানীয় প্রাজ্ঞজন এবং লেখক। প্রাক রাজনৈতিক যুগের এই সংগঠনগুলিকে প্রাচীন রাজ্য ব্যবহার করেছিল।
কালক্রমে এরা রাষ্ট্র এবং ফারাওয়ের প্রধান সমর্থক হয়ে ওঠে। তো এই ছিল মিশরের প্রাচীন রাজ্যে ফারাওদের অবদানের উপরে 20 নম্বরের যে প্রশ্ন উত্তর, সেই উত্তরটি তোমাদের সামনে আলোচনা করলাম। তোমরা এটাকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। আমি এর আগের ভিডিওতে তোমাদের প্রথম যে প্রশ্নটি রয়েছে সাজেশানে, নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য, সেই ভিডিওটি আপলোড করেছি, তারও লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা ভিডিওগুলো দেখে নিও। এছাড়া তোমাদের সাজেশানে যেসব প্রশ্ন উত্তর এখনও দিতে পারেনি, তা খুবই দ্রুত আগামী 1 মাসের মধ্যে সমস্ত সিলেবাসটাকে আমি কভার করে সমস্ত প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আমি আপলোড করে দেবো। তাই অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।